চারিদিকে নিস্তব্ধতা জানিয়ে দিচ্ছে রাত অনেক গভীর হয়েছে। বাগানটা যেন অন্ধকারের চাদরে ঢেকে আছে, এতটাই অন্ধকার যে হাত বাড়ালে যেন আলো ধরা পড়ে না। ইমরানের ফোনের ফ্ল্যাশ লাইটটা নূর ধরে দাঁড়িয়ে আছে সেই ক্ষীণ আলোয়। বাগানের একদম কোণে মাটি খুঁড়ে রাখা গাছটা দেখা যাচ্ছে। একটু আগে ইমরান সেখানে গাছ বসানোর জন্য গর্ত করছিল। রাকিব কিছুক্ষণ আগে গাছটা দিয়ে চলে গেছে। ইমরান যত্ন করে গাছটা বসিয়ে চারপাশে মাটিগুলো ধীরে ধীরে চাপা দিতে লাগলো। তার কাজ করার ভঙ্গিতে অদ্ভুত একটা মনোযোগ। হঠাৎ নূর তার পাশে এসে বসে পড়ে, এক হাত দিয়ে মাটি তুলে গাছটার গোড়ায় চাপা দিতে থাকে। ইমরান অবাক হয়ে তাকায় তার দিকে। নূরের ওড়না মাটিতে লেগে এলোমেলো হয়ে আছে, সামনে ঝুঁকে পড়ায় বুকের অনেকটা। ইমরানের চোখে স্পষ্ট হয়ে উঠছে ফ্ল্যাশ লাইটের আলো, সাদা আলোতে দৃশ্যটা যেন আরও স্পষ্ট হয়ে ওঠে। ইমরান শুকনো ঢোক গিলে ফেলে। এই মেয়েটা যেন অজান্তে তাকে পাগল করে দেওয়ার ক্ষমতা রাখে। সে চোখ ফিরিয়ে নিতে চাইলেও পারে না। নিষিদ্ধ অনুভূতিগুলো বুকের ভেতর থেকে যেন একে একে জেগে উঠছে। নূর হাসতে হাসতে বলে, ব্যাস হয়ে গেছে। কিন্তু ইমরান যে তার দিকে তাকিয়েছে সেটা বুঝতে পেরে নূরের চোখ নিজের দিকে যায়। মুহূর্তে তার হুঁশ ফিরে আসে। তাড়াতাড়ি ওড়নাটা তুলে গায়ে জড়াতে চায়। মনে মনে ইমরানকে গালি দিতেও ভোলে না। ঠিক তখনই ঘটে অপ্রত্যাশিত একটা ঘটনা। ইমরান হঠাৎ তার ওড়নাটা টেনে খুলে দূরে ছুঁড়ে ফেলে। নূর খানিকটা নূর মাটির উপর শুয়ে নিজের পুরোটা ভার তার উপর চাপিয়ে দেয়। নূর কিছু বুঝে ওঠার আগেই তার ঠোঁটের উপর নিজের বসিয়ে দেয় ইমরান। মুহূর্তে নূরের নিঃশ্বাস যেন থমকে যায়। সে এখন এমন কিছু কল্পনা করে না, তাই ছটপট করে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে। কিন্তু ইমরানের শক্তির কাছে তার সেই চেষ্টা খুবই দুর্বল। ইমরান যেন পাগলের মতো, যেন বহুদিনের জমে থাকা তৃষ্ণা এক মুহূর্তে মেটাতে চাইছে। কিছুক্ষণ পর নূরের মুখের দিকে তাকিয়ে দেখে সে হাঁপাচ্ছে। নূর কষ্ট করে বলে, অসভ্য লোক, এটা বাগান, সেটা ভুলে গেছেন যদি কেউ চলে আসে? ইমরান জোরে জোরে শ্বাস নিতে নিতে মৃদু হেসে বলে, রুমে যাওয়ার মতো সময় নেই হুড়পড়ি, আমার যে ভীষণ তৃষ্ণা পেয়েছে। ইমরান পাশে থাকা ফোনটা তুলে ফ্ল্যাশ লাইট বন্ধ করে দারোয়ানকে কল দেয়। আর দারোয়ান কল ধরতে ইমরান গম্ভীর গলায় বলে, বাগানে এইদিকে যেন কেউ না আসে, সেদিকে নজর রাখবা, তুমি নিজেও আসবা না। দারোয়ান সম্মানিত দিতে ইমরান ফোনটা পাশে ছুঁড়ে ফেলে, যেন এই মুহূর্তে নূর ছাড়া তার কাছে পৃথিবীর আর কিছুই গুরুত্বপূর্ণ নয়। সে আবার নূর বাধা দেওয়ার চেষ্টা করলে ইমরান বিরক্ত হয়ে করে, ছটপট করছিস কেন আবাল মহিলা, একটা থাপ্পড়ে অজ্ঞান করে দিয়ে মন মতো। নূর রাগে নূর অবাক হয়ে তাকিয়ে থাকে তার সেই নির্লজ্জ হাসির দিকে। ইমরান ঝুঁকে এসে নূরের থ্রি পিসে একটু উপরে তুলে একটা অদ্ভুত শিহরণ স্রোতের মতো বয়ে যায় তার ভিতরে। সে না পারে ইমরানকে থামাতে, না পারে নিজেকে সামলাতে। ইমরানের হাত ধীরে ধীরে আরও বেপরোয়া হয়ে ওঠে। সেই সুযোগে ইমরান তাকে শক্ত করে নিজের বুকে জড়িয়ে নেয়। নূরের নিঃশ্বাস ক্রমে ভারী হয়ে উঠছে, তার বুক উঠানামা করছে দ্রুত ছন্দে। মাঝে মাঝে সে দুর্বল সুরে বলে ওঠে, স্যার ছাড়ুন, কেউ দেখে ফেলবে। কিন্তু সেই কথাগুলো ইমরানের কানে পৌঁছায় না, বরং নূরের সেই কাঁপা কাঁপা নিঃশ্বাস, অসহায় ছটপনে সব কিছু যেন তাকে আরও বেপরোয়া করে তুলছে। সে আবার নূরকে আরও কাছে টেনে নেয়, তার গরম নিঃশ্বাস নূরের কানের পাশে পড়ছে। নূর প্রায় হাঁপিয়ে উঠছে, তার আঙুলগুলো অজান্তে ইমরানের পিঠ শক্ত করে চেপে ধরে। নূরের কণ্ঠে স্পষ্ট ক্লান্তি আর লজ্জা মিশে যায়। ইমরান হালকা হাসে, সেই হাসিতে অদ্ভুত এক দুষ্টুমি আর দখলদারির ছাপ। সে ফিসফিস করে বলে, এত নরম কেন তুই? ইচ্ছে করছে তোকে পিষে নিজের বুকের ভিতরে ঢুকিয়ে নিই। তারপর আবার নূরকে নিজের দিকে টেনে নেয়। নূরের মাথা ঘুরে উঠছে, নিঃশ্বাস ভারী হয়ে উঠছে, তবুও ইমরানের বুকে আটকে পড়ে। সে আর ঠিক মতো নড়তে পারছে না। চারিদিকে শুধু রাতের নিস্তব্ধতা।
দূরে কোথাও ঝিঝি পোকার ডাক, আর সেই নীরবতার মাঝে বাগানের অন্ধকারে দুটো মানুষ একে অপরের মধ্যে ডুবে আছে। নূরের হাঁপানো নিঃশ্বাস বারবার ইমরানের বুকে আশ্রে পড়ছে, আর ইমরান যেন সেই মুহূর্তটাকে আরো দীর্ঘ করতে চাইছে। মুহূর্তটা যেন শেষ হতেই চায় না। এ যেন এক উন্মত্ত ভালোবাসা, যেখানে থামার কথা কেউ ভাবছে না। মুহূর্তটা যেন থেমে যায় সময়ের মাঝখানে। এ যেন এক উন্মাদ ভালোবাসা, যার কোনো সীমানা নেই, কোনো নিয়ম নেই, শুধু দুটো হৃদয়ের বেপরোয়া স্পন্দন। রোদের তাপমাত্রা জানিয়ে দিচ্ছে বেলা বেশ গড়েছে। সেন্ট্রাল জেলের ভেতরে আসামিরা যে যার মতো সময় কাটাচ্ছে। কেউ শুয়ে আছে, কেউ বসে গল্প করছে, কেউ তাস খেলছে, আবার কেউ অলস ভঙ্গিতে অন্য কাউকে দিয়ে হাত টিপিয়ে নিচ্ছে। তবে তাদের ভিড়ের মাঝে একজনকে আলাদা করে চেনা যায়। তার ব্যক্তিত্ব যেন আলাদা একটা গাম্ভীর্য আছে। একপাশে হেলান দিয়ে বসে আছে এক পুরুষ, তার দৃষ্টিতে নিবন্ধ হাতে থাকা ছবি। ছবিটা একটা ছোট্ট মেয়ের, বয়স বড়জোর 10 বছর। পুরুষটি নীলাভ দুটো চোখ যেন গভীর মনোযোগে ছবিটা পর্যবেক্ষণ করছে। মাঝে মাঝে সে নিজের এলোমেলো হালকা বাদামি চুলগুলো আঙুল দিয়ে চেপে ঠিক করে নিচ্ছে। চোখের দৃষ্টিতে অদ্ভুত এক শূন্যতা আর অপেক্ষা। হঠাৎ এক পুলিশ কনস্টেবল সামনে এগিয়ে আসে। জেলের লোহার গেটটা খুলে গলা উঁচু করে দেখে, ইয়াস আশরাফ, আপনার শাস্তির মেয়াদ শেষ, আজ আপনি মুক্ত পাচ্ছেন। পুলিশ অফিসারের কণ্ঠস্বর শোনামাত্র মুহূর্তে উঠে দাঁড়ায় লম্বা চওড়া গড়নের নীল চোখে সেই মানুষটা। মনে হয় যেন সে আগেই জানতো এই মুহূর্তটা আসবে। সে শুধু এতক্ষণ বসে বসে সময় গুনছিল। ইয়াস মাথা নিচু করে জেলের গেট পেরিয়ে বাইরে বেরিয়ে আসে। অফিসার দরজাটা বন্ধ করে চলে যায়। বাইরে এসে ইয়াস চারিদিকে তাকায়। পাশ দিয়ে যাওয়া অনেক মানুষ তাকে কৌতূহল চোখে ঘুরে ঘুরে দেখছে, কারণ তাকে দেখলে যে কেউ বলবে সে এদেশের নয়। তার চেহারায় স্পষ্ট বিদেশি একটা ছাপ। প্রায় 8 বছর পর জেলের বাইরে পা রাখল ইয়াস। এতদিন পর মুক্ত বাতাসে দাঁড়িয়ে সে বড় করে একটা নিঃশ্বাস নেয়, কারণ তার মাথার ভেতর তখনও অন্য কিছু ঘুরছে। সে ধীরে ধীরে পকেট থেকে সেই ছবিটা বের করে ছবিটার দিকে গভীরভাবে তাকিয়ে গভীর একটা চুমু খায়। তারপর খুব আস্তে ফিস ফিস করে বলে, এখন নিশ্চয় তুই অনেক বড় হয়ে গেছিস, চেহারাও নিশ্চয় বদলে গেছে। চিন্তা করিস না, এই ইয়াস তোকে ঠিকই চিনে নেবে। ছবিটা বুকে চেপে ধরে সে মৃদু হাসে। তুই তো আমার জান, আমার জানকে আমি চিনব না? এটা কি কখনো হতে পারে? ইয়াসের নীল চোখে তখন অদ্ভুত এক দৃঢ়তা। 8 বছরের কারাবাস হয়তো তার অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু একটা জিনিস সে হারায়নি, এই ছোট্ট মেয়েটাকে খুঁজে পাওয়ার ইচ্ছা। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছে সাইমা আর নূর। আজ তাদের দুজনের ক্লাস শেষ হয়ে গেছে একটু আগে। সাধারণত এই সময় ইপসিতা আর ইরফানও থাকে তাদের সাথে, কিন্তু আজ তারা নেই। শুনেছে দুজনে নাকি গ্রামের বাড়িতে বেড়াতে গেলে। কলেজ ছুটি হতে এখনও বেশ কিছুটা সময় বাকি। তাই সাইমা আর নূর ঠিক করলো আজ ইমরানের জন্য অপেক্ষা করবে না, একটু হাঁটতে হাঁটতে গল্প করতে করতে সামনে যাবে, তারপর রিক্সা নিয়ে বাড়ি ফিরবে। দুজনে ধীরে ধীরে হাঁটা শুরু করলো। দুই বান্ধবীর মুখে যেন কথার ফুল ঝরে ফুটছে। কখনো ক্লাসের কথা, কখনো শিক্ষকের নকল, আবার কখনো কলেজের নতুন গসিপ। সব কিছু নিয়ে হাসাহাসি চলছে। কিছুটা রাস্তা পার হতে তারা দেখতে পেল সামনে একটু ভিড় জমছে। রাস্তার মাঝখানে গোল হয়ে অনেক মানুষ দাঁড়িয়েছে। সাইমা ভুরু কুচকে বলে, চল ওই দিকে যাই, মনে হয় ঝামেলা হচ্ছে। কিন্তু নূর কৌতূহলে সাইমার হাত টেনে ধরে। দাঁড়া, দেখি কি হয়েছে বলে সেই ভিড়ের দিকে এগিয়ে যায়। ভাইয়া একটু সরে দাঁড়ান। বলতে বলতে নূর আর সাইমা ভিড়ের ফাঁক দিয়ে উঁকি মারে। সামনের দৃশ্যটা দেখে তারা দুজনে চমকে যায়। মাঝখানে একজন ছেলেকে 3জন ছেলে মিলে বেধড়ক মারছে। ছেলেটা বারবার নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু 3জনের সামনে সে একেবারে অসহায়। তার মুখ ফেটে রক্ত বেরোচ্ছে। হঠাৎ একজন তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। তার পেটে লাথি মারতে ছেলেটার মুখ দিয়ে গড় গড় করে রক্ত বেরিয়েছে। এই দৃশ্য নূর ভয়ে চোখ বন্ধ করে রেখে। এই ধরনের দৃশ্য সে সহ্য করতে পারে না। তবুও এক ঝলক তাকিয়ে তার মনে হলো যাকে মারা হচ্ছে তাকে যেন চেনা চেনা লাগছে। তার বুকের ভেতরটা হালকা কেঁপে ওঠে। কারণ যাই হোক, এভাবে কাউকে মারাটা ঠিক না। সাইমা তাড়াতাড়ি নূরের হাত টেনে বলে, বাড়ি চলে, এত বড় ঝামেলায় আমরা কেন জড়াবো? ভাইয়া জানলে রাগ করবে। কিন্তু নূর দ্বিধায় পড়ে যায়। আমার খুব খারাপ লাগছে রে, এভাবে একজনকে মারছে আর এখানে কেউ কিছু বলছে না। কিছুক্ষণ পর ছেলেটা একদম নড়াচড়া না করে পড়ে থাকে। 3জন ছেলে তখন আর দাঁড়ায় না।
তারা দ্রুত সেখান থেকে চলে যায়। ভিড়ের মধ্যে তখন অনেকে মোবাইলে ভিডিও করা শুরু করছে, কেউ কেউ ফিসফিস করে কথা বলছে, কিন্তু কেউ এগিয়ে আসছে না। এই দৃশ্য দেখে নূর আর থাকতে পারে না। সে দৌড়ে এসে আহত ছেলেটার কাছে যায়। শাইমা বাধ্য হয়ে তার সাথে যায়। নূর চারপাশে লোকদের দিকে তাকিয়ে থাকে। আপনারা কেউ অ্যাম্বুলেন্সকে ফোন করুন। তার কণ্ঠে এমন অনুরোধ ছিল যে একজন ভদ্রলোক সঙ্গে সঙ্গে ফোন বের করে অ্যাম্বুলেন্সকে কল দেয়। নূর নিচু হয়ে ছেলেটার গালে হালকা চাপড় দেয়। ভাই শুনছেন? আপনার নাম কি? আপনার বাড়ির লোককে খবর দিন প্লিজ। ইয়াসের চোখ আধখোলা। সে কণ্ঠে ফিসফিস করে বলে, পানি। নূর তাড়াতাড়ি সাইমার দিকে দেখে। সাইমা, তাড়াতাড়ি পানি এনে দে। সাইমা মাথা নেড়ে দৌড়ে যায় পাশের দোকানের দিকে। কিছুক্ষণের মধ্যে দূর থেকে অ্যাম্বুলেন্সের সাইরেন শোনা যায়। অ্যাম্বুলেন্স এসে থামতে কয়েকজন লোক মিলে ইয়াসকে তুলে স্ট্রেচারে শুইয়ে দেয়। কিন্তু সমস্যা হলো অন্য জায়গায়। হাসপাতালে যাওয়ার সময় কেউ তার সাথে যেতে রাজি হয় না। সবাই অজুহাত দেখে সরে যায়। নূর কিছুক্ষণ চুপ করে দাঁড়িয়ে থাকে, তারপর দৃঢ় গলায় বলে, আমি যাব। এই অবস্থায় একজন মানুষকে একা ছেড়ে দেওয়া ঠিক হবে না। সবাই বিরক্ত। সাইমা বিরক্ত হয়ে বলে, নূর, তুই আবার কি শুরু করলি? কিন্তু নূরের মুখে দৃঢ়তা দেখে সেও আর কিছু বলতে পারে না। শেষমেশ সাইমা দীর্ঘশ্বাস বলে, ঠিক আছে, আমিও যাচ্ছি। দুজনে অ্যাম্বুলেন্সে উঠে বসে। অ্যাম্বুলেন্স দ্রুত হাসপাতালের দিকে ছুটছে। ইয়াস কষ্ট করে শ্বাস নিচ্ছে। মাঝে মাঝে সে চোখ খুলে নূরের দিকে তাকানোর চেষ্টা করছে, ঠোঁট নড়ছে। মনে হচ্ছে সে কিছু বলতে চাইছে, হয়তো নূরকে কিছু বলতে চেয়েছে, কিন্তু কথাগুলো ঠিক করে বেরোচ্ছে না। হাসপাতালে পৌঁছানোর সাথে সাথে আহত ইয়াসকে দ্রুত আইসিইউতে নিয়ে যাওয়া হয়। স্ট্রেচার ছেলে ভেতরে নিয়ে যাওয়ার সময় একবার ইয়াস নূরের হাত টেনে ধরে। নূর একটু অবাক হয়ে তারপরে নিজের হাত ছাড়িয়ে নেয়। আইসিইউ দরজা বন্ধ হয়ে যেতেই করিডোরে নীরবতা নেমে আসে। নূর আর সাইমা বাইরের করিডোরে বেঞ্চে বসে আছে। দুজনের মুখে স্পষ্ট চিন্তা ছাপ। সাইমা মাঝে মাঝে অস্থির হয়ে ফোনের দিকে তাকাচ্ছে, আর নূর চুপচাপ বসেছে, কিন্তু তার চোখে অদ্ভুত দুশ্চিন্তা। তার থ্রি-পিসে এখনও রক্তের দাগ লেগে আছে। ইয়াসকে তুলতে গিয়ে তার জামা পুরো রক্তে ভিজে গেছে, কিন্তু সেই দিকে তার একদম খেয়াল নেই। তার মাথায় শুধু একটাই প্রশ্ন ঘুরছে, লোকটাকে সে কোথায় যেন দেখেছে। কোথায়, কখন ঠিক মনে করতে পারছে না। সব যেন খুব ধীরে ধীরে যাচ্ছে। প্রায় অনেকক্ষণ পর আইসিইউ দরজা খুলে একজন ডক্টর বেরিয়ে এলো। ডাক্তার চারপাশে তাকে জিজ্ঞাসা করলেন, পেশেন্টের সাথে কে কে এসেছেন? সাইমা আর নূর সাথে সাথে উঠে সামনে দাঁড়ায়। ডাক্তার আবার জিজ্ঞেস করে, আপনারা ওনার কে হন? নূর একটু দ্বিধা করে, তারপর পুরো রাস্তার ঘটনাটা ছোট্ট করে বলে দেয়, কীভাবে তারা ভিড়ের মধ্যে তার মাকে মার খেতে দেখলো, তারপর অ্যাম্বুলেন্স ডেকেছে, তারপরে এখানে নিয়ে আসছে। ডাক্তার মনোযোগ দিয়ে সবটা শোনেন, তারপর মাথা নেড়ে বলেন, আপনারা খুব ভালো কাজ করছেন। পেশেন্ট এখন আপাতত বিপদমুক্ত, তবে অনেক ব্লিডিং হয়েছে। নূর আর সাইমা একটু স্বস্তিতে নিঃশ্বাস ফেলেন। ডাক্তার আবার বলেন, আর একটা কথা, এটা শুধু মারধরের ঘটনা, তাই বিষয়টা পুলিশকে যাবে। আপনাদের নাম আর নাম্বার দিতে হবে, প্রয়োজনে সাক্ষী হিসেবে রাখবেন। নূর সাথে সাথে বলে, ঠিক আছে, তাহলে নাম দিয়ে আমরা যেতে পারবো? ডাক্তার মাথা নেড়ে, হ্যাঁ। একটু পর নার্স আসবে, তার কাছে আপনারা ডিটেলস দিবেন। এটা বলে ডাক্তার চলে যায়। ডাক্তার চলে যেতে নূর সাইমার দিকে তাকায়, আমরা কি চলে যাব, নাকি ওই ভাইয়াটার জ্ঞান ফেরার জন্য অপেক্ষা করব? সাইমা বিরক্ত হয়ে ফোনটা দেখায়, দেখ, ভাইয়া 10 বার কল করছে, তুই বাড়ি চল বোন আমার। তারপর একটু নরম গলায় বলে, নূর, তুই অনেক বড় কাজ করেছিস, এটুকু ঠিক আছে, এখন আর আমাদের কিছু করার দর নেই। নূর চুপ হয়ে যায়, কিন্তু তার মনটা অদ্ভুত অস্বস্তিতে ভরে যায়। আইসিইউ দরজার দিকে তাকে সে মনে মনে ভাবে, লোকটা কে? তার এত চেনা চেনা লাগছে কেন? বাড়ি পৌঁছে নূর আর সাইমা দুজনে চুপচাপ সোজা নিজেদের রুমে চলে যায়। ডাইনিংয়ে তখন কেউ ছিল না, তাই তাদের কেউই কোনো প্রশ্নের মুখও পড়তে হয়নি। কিন্তু নূর রুমে ঢুকতে ঘটে বিপত্তি। হঠাৎ করে এক শক্ত হাতে তীব্র চর এসে পড়ে তার গালে। চরটা এতই জোরে ছিল যে মুহূর্তে নূরের গাল ঝাঁঝা করে উঠল। ব্যথায় তার গাল টনটন করে উঠল। সে হতভম্ব হয়ে সামনে দাঁড়িয়ে থাকা পাষাণ মানুষটিকে দেখায়। ইমরানের মুখটা শক্ত হয়ে যায়, চোখ দুটো লাল, চোয়াল শক্ত, স্পষ্ট বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে আছে। হতভম্ব হয়ে সামনে দাঁড়িয়ে থাকা পাষাণ মানুষটার দিকে আওড়ায়। ইরফানের মুখটা শক্ত হয়ে আসে, চোখ দুটো লাল, চোয়াল শক্ত, স্পষ্ট বোঝা যাচ্ছে সে ভীষণ রেগে আছে। নূর কিছু বলার আগে ইরফানের চোখ পড়ে তার থ্রি-পিসের দিকে। জামার উপর শুকিয়ে যাওয়া রক্তের দাগ স্পষ্ট। সেই দাগ দেখে যেন তার রাগ আরও বেড়ে যায়। ইমরান দাঁতে দাঁত চেপে, তোমার ড্রেসে রক্ত লাগলো কিভাবে? তার গলাটা এত কঠিন ছিল যে নূর কেঁপে ওঠে।
সে নিজের জামার দিকে তাকে আস্তে করে বলে, এতটুকু একটু ব্যাপার নিয়ে এত রাগ করছেন কেন? নূরের মুখে সোজা উত্তর না পেয়ে ইমরানের রাগ যেন আরও বাড়ে। হঠাৎ সে এগিয়ে এসে নূরের গলা চেপে ধরে, তুই আমার বউ বুঝেছিস? আমি ছাড়া অন্য কোনো পুরুষের কাছে গেলে জানে মেরে দেব। নূরের নিঃশ্বাস বন্ধ হয়ে আসে, সে কথা বলতে পারে না, শুধু ইমরানের হাতটা সরানোর চেষ্টা করছে। কিছুক্ষণ পর ইমরান হাত ছেড়ে দিতে নূর হাঁপাতে হাঁপাতে জোরে জোরে শ্বাস নিতে থাকে। তার চোখ থেকে পানি গড়িয়ে পড়ে। নূর রেগে বলে, আপনি একটা সাইকো। একটা মানুষকে বাঁচানোর জন্য আমি কাজটা করেছি, এতে এত কিছু করার মানে কি? নূরের কথা শুনে ইমরানের আবার ধৈর্য হারায়। সে নূরের গাল শক্ত করে চেপে ধরে বলে, নাটক করিস না। ওখানে এত মানুষ ছিল যে কেউ দায়িত্ব নিতে পারতো, তোকে কেন তাকে নিয়ে হাসপাতালে যেতে হবে? তার চোখে এক অদ্ভুত রাগ আর অধিকারবোধ। আমি একের পর এক ফোন করছি আর তুই ওই অচেনা ছেলেকে নিয়ে হাসপাতালে যাচ্ছিস? তার কণ্ঠ আরও উঁচু হয়ে বলে, আবারও বলছি নূর, তুই আমার। অন্য কোনো পুরুষের ছোঁয়া তোর গায়ে লাগবে না। তুই শুধু আমার, বুঝেছিস? ইমরানের চিৎকারে নূর ভয়ে কয়েক পা পিছিয়ে যায়। হঠাৎ রাগে পাশে থাকা ড্রেসিং টেবিলে জোরে লাথি মারে। কাঁচের আয়নাটা ভেঙে গুঁড়িয়ে মেঝেতে পড়ে যায়। চারদিকে কাঁচের টুকরো ছড়িয়ে ছিটিয়ে পড়ে। তারপর পাশের টেবিলটা উল্টে দেয়, ফুলদানি তুলে ছুঁড়ে আছাড় মেরে দেয় মেঝেতে। ঘরটা মুহূর্তে এলোমেলো হয়ে যায়। নূর ভয়ে এক কোণে গিয়ে দাঁড়ায়, শরীর কাঁপছে, চোখ ভরে ওঠে পানিতে। সে অবাক হয়ে তাকিয়ে থাকে ইমরানের দিকে। এই মানুষটাকে সে যেন চিনতেই পারছে না। আজকের ইমরানকে তার কাছে সম্পূর্ণ অচেনা একজন মানুষ মনে হচ্ছে। মুহূর্তের মধ্যে ঘরটা যেন ধ্বংসস্তূপে পরিণত হয়। ড্রেসিংয়ের টেবিলে ভাঙা কাঁচ মেঝেতে ছড়িয়ে পড়ে, ফুল উল্টে পড়ে আছে টেবিলে। ফুলদানি ভেঙে টুকরো হয়ে যায়। ইমরান যেন সব রাগ ঘরটার উপর ঝেড়েছে, কারণ সে জানে যদি নিজেকে সামলাতে না পারে তাহলে হয়তো নূরকে আঘাত করে ফেলবে, আর সেটা সে কোনোভাবে চায় না। সব কিছু ভাঙচুর করার পর তার বুকের ভিতর আগুন যেন শান্ত হয় না। হঠাৎ সে ঘুরে এসে নূরের দিকে এগিয়ে এসে, নূর তখনও ঘরের এক কোণে দাঁড়িয়ে কাঁপছে। ইমরান কাছে গিয়ে হঠাৎ নূরের চুলের মুঠি শক্ত করে ধরে তাকে নিজের দিকে টেনে এনে নূর ভয়ে চোখ মুখ বন্ধ করে করে বন্ধ করে ফেলে। সে মনে মনে ভাবে এবার হয়তো ইমরান তাকে আঘাত করবে, কিন্তু ঠিক সেই মুহূর্তে অদ্ভুত একটা ঘটনা ঘটে থাকে। ইমরান মেঝে থেকে ভাঙা কাচের একটা টুকরো তুলে নেয় আর সেটাকে নিজের হাতের উপর চেপে ধরে। এক মুহূর্তে তার হাত থেকে চোখ খুলতে সেই দৃশ্য দেখে স্তব্ধ হয়ে যায়। সে তড়িঘড়ি করে ইমরানের হাত চেপে ধরে, আরে আপনি কি পাগল হয়ে গেছেন? নিজের হাতটা কাটছেন না? ইমরান কিছু বলে না, সে শুধু রক্তাক্ত হাতটা তুলে নূরের গাল ছুঁয়ে দেয়। মুহূর্তে রক্তে ইমরানের রক্তে নূরের গাল লাল হয়ে যায়। নূর অবাক হয়ে তাকিয়ে থাকে। ইমরান থেমে থাকে না, সেই রক্তাক্ত হাত দিয়ে নূরের চুল, গলা, মুখ আলতোভাবে ছুঁয়ে দেয়। তার গলা ভাঙা ভাঙা বলে, আমার রক্ত দিয়ে ওই বিষাক্ত রক্ত মুছে দিলাম। তার চোখে অদ্ভুত এক উন্মাদনা। এবার আমার কথা শুনবি তো তুই? আর কোনোদিন এই ভুল করবি না, বল? নূর কিছু বলতে পারে না, তার মাথা যেন কাজ করছে না। তবে সে বুঝতে পারছে এই মুহূর্তে যদি ইমরানের কথা না শোনে তাহলে হয়তো আরও বড় কিছু ঘটবে। নূর ধীরে হাত বাড়িয়ে ইমরানের গালে রাখে। তার কণ্ঠ কাঁপছে, আমি আপনার স্ত্রী আর সারা জীবন আপনার পাশে থাকবো। তাই এই পাগলামিগুলো বন্ধ করুন প্লিজ, আমার খুব ভয় লাগছে। এই বলে নূর কেঁদে ওঠে। নূরের কান্না দেখে ইমরানের চোখে আগুন ধীরে ধীরে নিভে আসে। সে নূরের মাথায় হাত বুলিয়ে নরম করে বলে, সরি বউ, তোকে অনেক কষ্ট দিয়ে ফেলছি, কাঁদিস না। দেখ আমি আর রেগে নেই। নূর চোখ মুছে ইমরানের হাতের দিকে, তারপর তাকে ধীরে বিছানায় বসায়। ড্রয়ার খুলে ফার্স্ট এড বক্স বের করে এনে খুব যত্ন করে ইমরানের কাটা হাত পরিষ্কার করে, তারপর ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করতে শুরু করে। ইমরান এক দৃষ্টিতে নূরের দিকে তাকিয়ে থাকে। নূর এতটা মন দিয়ে কাজ করছে যে সে সেটা খেয়াল করে না। ব্যান্ডেজ শেষের দিকে হঠাৎ ইমরান তাকে টেনে নিজের দিকে নিয়ে বিছানায় ফেলে দেন। নূর চমকে ওঠে, এ কী করছেন? ব্যান্ডেজ তো শেষ হয়নি। ইমরানের কোনো কথা কানে ঢোকে না। সে একটানে গায়ে থাকা শার্টটা খুলে ফেলে নূরের দিকে ছুটে যায়। মুহূর্তে আক্রমণাত্মক চেলায় নূর বুঝতে পারে না এই লোকটা হঠাৎ হঠাৎ কী হয়, নইলে এমন সময় কোনো সাধারণ মানুষ এমনটা করতে পারে? ইমরান সেখানেই থামে না। নূর কোনো বাধা দেয় না। সে বুঝতে পারে ইমরান তাকে নিয়ে ইনসিকিউর ফিল করে, যা একটু হলেও নূরের ভালো লাগে।
তবে লজ্জায় সে চোখ বন্ধ করে নেয়। তবু বাধা দেয় না। ইমরান সেই জায়গাগুলোতেও যত সময় যায় ইমরানের পাগলামির মাত্রা যেন আরও বেড়ে যায়। নূরের বেহাল দশা ইমরান সামলাতে। আজ যেন ইমরানকে পুরোপুরি হুঁশ নেই। সে পুরোপুরি নূরের মাঝে হারিয়ে যেতে চায়। ইমরানকে আরও তোমাকে আদর করতে আমি কতটা নির্লজ্জ হতে পারি সেটা জীবনের শেষ বয়স পর্যন্ত তুমি উপলব্ধি করতে পারবে বউ। তুই আমার মরণ সিজন 2 পর্ব 6 পুরো গল্প প্লেলিস্টে।